সংসারের বউদের নাকি কোনো ভূমিকা নেই সংসারের মধ্যে, তারা নাকি সারাদিন খায় আর ঘুমায়। আসসালামু আলাইকুম ফ্যামিলি, সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলে খুবই ভালো আছি। আজকে দেখো গ্রাম থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি গ্রামের বাড়িতে যাব, তো গ্রামের বাড়িতে যাচ্ছি বড়বাবু ছোটোবাবু। তো এই ভিডিওটা কিন্তু শ্যুট করা হয়েছে অনেক দিন আগে। তো গ্রামের বাড়িতে চলে এলাম, এসে বিছানার চাদরগুলো একটু বিছিয়ে নিলাম ভালোভাবে। সবার আগে কিছুটা জায়গা ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ওদের দুই বোনকে বাইরে বের করে দিয়েছি। যেদিনকে আমি গ্রামের বাড়িতে এসেছিলাম সেদিনকে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে। মানে আমরা ভাড়াটিয়া থেকেও কিন্তু আমাদের একটা ঘর নয়, আমাদের অনেকগুলো ঘর। সব থেকে বড় কথা, আগের ভিডিওতে অনেক কথা আমি বলেছিলাম, তাতে অনেকজন অনেক দুঃখের কথা শেয়ার করেছো। বেশ ভালো লাগলো, এটাই ভেবে যে আমি একা দুঃখের মধ্যে নেই, আমার সঙ্গে আমার অনেক বন্ধু বান্ধবরাও দুঃখের মধ্যে আছে। এই যে দেখো বস্তায় করে আমাদের বালিশগুলো নিয়ে এসেছিলাম, তো সেইগুলো আবার গুছিয়ে আর কি আমি রেখে দিচ্ছি। যেহেতু বাবুদেরকে বাইরে রেখে দিয়েছি যে তোরা বাইরে থাক, আমি ঘর পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে তবে তোরা আসবি, যেহেতু এতদিন ঘরটা পড়েছিল। তো যাই হোক, আমি কিন্তু সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার চেষ্টা করছি। আর যেদিনকে আমি এসেছিলাম, ঠিক যখন এসে পৌঁছেছি তার 10 মিনিটের মধ্যে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, সারাদিন কারেন্ট ছিল না। আর এটা আমি যখন ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিনকে, মানে যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তখন কারেন্ট ছিল। তো আমি এপারটা গুছিয়ে নিয়েছি। এবার যখন কাপড় চোপড়গুলো গুছাচ্ছি, শিরিন, ছোটোবাবু, তোমাদের দাদাভাই সবাই চলে এসেছিলো, তোমরা দেখতে পাবে এই ভিডিওর মধ্যে। এই এখন তো এগুলো আমি, যেহেতু আমার দড়ি খাটানো ছিল তোমরা জানো, আর আমি তো আনলাই এখানে আনিনি, যেহেতু আমার দরমার বাড়ি, তোমরা সকলেই জানো দরমার বাড়িটা ভেঙে চুরে গেছে চারিদিকে, তো প্লাস্টিকগুলো উঠে গেছে। তো ছোটোবাবু ওখান থেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে মাম্মাম যাবো, তাই আমি বলি হ্যাঁ চলে আয়। শিরিন আর ছোটোবাবু চলে এসছে। বললাম যে বিছানায় উপরে উঠে যায় তোরা, কারণ নিচে থাকিস না। কারণ যেহেতু তোমাদেরকে আগেও বলেছি যে অনেক দিন পরে আমি এসেছি, আর তোমাদের দাদাভাইকে বললাম চেয়ারটা একটু প্লিজ ঝেড়ে দাও। সে বেচারিটা যতটা পারে আমাকে হেল্প করে, একেবারে যে হেল্প করে না তা নয়, সে যথেষ্ট আমাকে হেল্প করে। আর এদিকে জিনিসপত্রগুলো মানে যে কদিন থাকবো আর কি, সে কদিন ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আমি। মানে সে কদিনের জন্য কিছু কাপড় চোপড় এনেছি, যে বাকিটা গুছিয়ে নিই আর কি, যতটুকু পারি আর কি। তো সেই জন্য করে আর কি আমি পাটটায় সুন্দরভাবে সব গুছিয়ে নিচ্ছি। তারপরে যাব, এই ঘরটা গুছানোর পরে যাব রান্নাঘরে। কারণ আমার সত্যি কথা বলতে, আমি জানি না তোমরা কি মনে করো, যেহেতু আমি একটু দিনে আলো বাকি থাকতে থাকতে আমি চলে এসেছি। কারণ এখানে ঘরদোরগুলো অনেক দিন পড়েছিল, নোংরা হয়ে আছে, সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। রান্নাঘরটা তো অবশ্যই পরিষ্কার করতে হবে। তো যেগুলো লাগবে না, যেগুলো এখন পরবো না, সেগুলো আবার ব্যাগের মধ্যে নিয়ে আর কি ওখানে টাঙিয়ে রেখে দেবো, যেহেতু এগুলো ঈদের জন্য ছোটোবাবু আর বড়োবাবুর জন্য এনেছিলাম। আর তোমরা জানো যে সিরিনের ছুটি করে নিয়ে এসেছি, তো এটা কিন্তু ঈদের সময় ভিডিওটা শ্যুট করা ছিল। আর এদিকে দেখো আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে ঘরটা। এবার আমি চলে যাব আমার রান্নাঘরটা। ছোটোবাবু বড়োবাবু ওর পাপার সঙ্গে খেলা করছে, আর তার মাঝে আমি বললাম যে তুমি খেলা করো ওদের সঙ্গে, আমি বলছি রান্নাঘরটা গিয়ে গুছিয়ে নিই। রান্নাঘরে গিয়ে দেখলাম বাবা, রান্নাঘরটা যা অবস্থা হয়ে আছে, একদিন গুছালে কমপ্লিট হবে বলে মনে হয় না। কিন্তু না, আমরা গৃহবধূরা সবই পারি। আর আমার মনে হয় প্রতিটা গৃহবধূরাই পারে সব কিছু। আমরা যে সারাক্ষণ শুধু খাই আর ঘুমাই এটা নয়, আমাদের সংসারে অনেক কাজ থাকে। আমাদের এই সংসারের কাজকামগুলো একদিন স্বামীদের, মানে আমাদের স্বামীদেরকে দিলে তারা মনে হয় উল্টে যাবে। আমরা শুধু যে বাড়িতে সারাক্ষণ খাই দাই ঘুমাই তা নয়, আমাদের সংসারের মধ্যে অনেক কাজকাম থাকে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, অবশ্যই ভিডিওটার মধ্যে যদি কিছু ভুল বলে থাকি বা কিছু করে থাকি, তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্ষমা চোখে দেখো। আর এদিকে দেখো টুকিটাকি করে গুছিয়ে নিচ্ছি, কারণ কি আমার বাসন থালা যা আছে আমার সব কিছু মাজতে হবে। চুবড়ি, তারপরে যা যাই আছে যেগুলো আমি ইউজ করব এখানে কদিন, সেই জন্য করে হুটপাট করে আর কি আমি আমার হাতের কাজকামগুলো সারছি। কারণ আকাশটা একটু মেঘলা করে এসছে, আমি যখন বুঝতে পেরেছি মুহূর্তের মধ্যে আর কি আমি কাজকাম জামা ছাড়িনি, জানো এই যে জামাটা আমি পরে এসেছি, সেই জামাটা পরে কাজ করা শুরু করে দিয়েছি। আর আমি যখন এসেছি এখানে, আমার ঘরদোরে অবস্থা এক ছিল, তারপরে অবস্থা আর এক হয়ে গেছে। মানে নর্মালি আমার পাশে যে বেটি থাকে, বেটি নিজেই দেখে অবাক যে এরা এসছে, ঘর তখন ছিল এক, মানে আসার আগে ঘর ছিল অন্যরকম।
আর যখন এসছে একদম পুরো নতুনের মতন চকচক করছে। আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি আমি কাজকাম ফেলে রেখে আমি আগে যে রিল্যাক্স করব তা নয়, আমি আগে আমার সংসারের কাজকামগুলো করতে ভালোবাসি, সেই জন্য করে আমি সংসারের পিছনে আর কি এত খাটি। তো কি হয়েছে, আমি গুছিয়ে নিয়ে নতুনভাবে থাকবো সেটা তো ভালো, যেহেতু আমার বাচ্চারা আছে। আর আমি সবসময় আমার বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা শেখাই, কারণ আমার মনে হয় না এটা হাদিসের কথা। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে একটা মানে হাদিসের উপরে আর কি, মানে হাদিসের নিয়মের মধ্যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ পাক খুব পছন্দ করে, এবং আমরা যেহেতু তার বান্দা আমরাও অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করব। তো এদিকে দেখো যেগুলো আর কি ওই ঘর থেকে মানে কিছুটা জিনিসপত্র এখানে আছে, কিছুটা জিনিসপত্র না নিয়ে আসলে নয়, তো সেই জন্য করে। আর যেহেতু আমি বিকেলবেলা এসেছি, মানে সন্ধ্যে হব ভাবে এরকমই টাইমে এসেছি, সেই জন্য করে কিন্তু আমি ভাত ও তরকারি সব কিছু যাতে রাত্রেবেলা এসে আমার চুলোতে না রান্না করতে হয়, সেই জন্য আমি একেবারে সব কিছু নিয়ে চলে এসেছিলাম। মানে যেহেতু জানি সকালবেলা উঠে আমি আবার চুলোতে রান্না করে নেব, কিন্তু রাত্রেবেলা গিয়ে যাতে আমার চুলোতে না রান্না করতে হয়, সেই জন্য আমি আর কি ভাত তরকারি সব কিছু করে গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছি। তো এদিকে দেখো আমি কাজকাম করছি, গুছাতে হঠাৎ করে আমার কারেন্ট চলে যাবে, তারপরে ঘরদোর অন্ধকার হয়ে যাবে, আর সেখান থেকে আমি বারাসাত বাড়িতে চলে আসবো, সেটাও তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো আমার রান্নাঘর ওখানে পুরো গুছানো কমপ্লিট। এবারে পালা হচ্ছে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা। ঘরদোরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে না করতে কি ঝড় কি পানিটুকু এলো, আর ওর চারিদিকে অন্ধকার হয়ে গেছে। তো এই পর্যন্ত আমি ভিডিওটা শ্যুট করতে পেরেছি, তারপরে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি, যেহেতু সারা রাত কারেন্ট ছিল না, সারা দিন পানি হয়েছে। আর ঈদের দিন তো মানে সারা দিন আর কি ওইভাবেই কেটে গেছে, তোমরা তো দেখতে পেলে কারেন্ট চলে গেছে। তো যাই হোক আমি আবার আমার বাড়িতে চলে এসেছি, ভাড়া বাড়িতে। তো ভাড়া বাড়িতে এসে এই যে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি দোলখালি থাকবো বলে কিন্তু এতগুলো মালপত্র তুলেছিলাম, অনেক মালপত্র তুলেছিলাম, সেখানে আমার আর থাকা হলো না। কিছু কিছু মানুষের জন্য কিছু মানুষ নিজের আপনজনেরা আমার সর্বনাশটা করেছে, তো তাদের জন্য আমি থাকতে পারলাম না। সেই জন্য করে আমি কি করলাম, জিনিসপত্রগুলো এখন গুছিয়ে রেখে দিই। আমার কিছু আপনজনদেরকে মানে আমার যারা খুব আপনজন তাদেরকে আমি কিছু দিয়ে দিয়েছি। আরও কিছু জিনিসপত্র আছে যেগুলো বাড়িতে ইউজ করব, কিংবা কারোর যদি লাগে সে এসে আমার কাছে বললে আমি দিয়ে দিই। তো যাই হোক পেটিতে জিনিসপত্রগুলো যখন ভরছি আমার প্রচুর পরিমাণে রাগ ধরছিল, এটাই ভেবে যে আমি সংসারটা যতবার করতে চাই না কেন সেই সংসারটা আমার হয় না। আমার মনে এত দুঃখ কষ্ট কবে যে শেষ হবে আল্লাহ পাক জানে। হ্যাঁ, এতটা মনে কষ্ট হচ্ছিল ধারণার বাইরে। সেখানে এত কষ্ট করেছি সংসার করব বলে, যেটা আমার ছোটোবেলা থেকে অভ্যেসই ছিল না, তারপরেও কিন্তু আমি সেখানে থাকতে পারলাম না। এই কষ্টটা যেন আমার খুবই দেয়। আমার নর্মালি আমি হোস্টেলে থেকে বড় হয়েছি, যেখানে হাঁস মুরগি গরু ছাগল গ্রামের পরিবেশটা দেখলেই আমার রাগ ধরতো। কিন্তু বিয়ের পরে যখনই গ্রামের পরিবেশে আমি গিয়ে মানিয়ে নিয়েছি, সেই গ্রামের পরিবেশটা ছাড়তে আমার এত কষ্ট হয়েছে। কিছুদিন তরফ আমি অসুস্থও হয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরেও আমি কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে মানিয়ে নেওয়া শিখে গেছি যে না, আমার সেখানে ঘর করা হবে না, হয়তো নিজে করে বাঁচা হবে না, হয়তো যদি নিজের করে বাঁচতে চায় তাহলে আবার নতুন করে আমাকে শুরু করতে হবে। তো তোমাদের দাদাভাই কিংবা আমার মা অনেকবার বলেছে যে এখানে একটা দোকান ভাড়া নিয়ে জিনিসপত্রগুলো বিক্রি কর, কিংবা তুই আমাদের বাড়িতে ওখানে রেখে দিয়ে আসবি, কেউ কিছু করে নিয়ে টাকা দিয়ে দেবে। কিন্তু না, আমি তো শুনবো না, কারণ আমি তো খুবই নাছোড়বান্দা, আমি তো কারোর কোনো কথাই শুনি না। আমি বললাম যে না থাক, এগুলো বাড়িতেই থাকুক, আমার বাচ্চারা ইউজ করবে, আমি ইউজ করব, তারপরে কারো যদি লাগে সে আমার কাছ থেকে এসে নিয়ে যাবে, আর বিক্রি করে লাভ নেই। তো মা তখন বললো যে কিছু টাকা তো আসবে তোর। আমি বলি না, টাকার দরকার নেই, আমার কপালে যা ছিল হয়ে গেছে। আমি আর নেক্সট টাইম এই ব্যবসার মধ্যে জুড়ে আমি আমার নিজের কপালে আর দুঃখ আনতে চাই না। তো দেখো এদিকে তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে অনেকটা কিন্তু গুছানো কমপ্লিট হয়ে গেছে। একটা পেটি পুরো ভর্তি জিনিসপত্র, অনেক জিনিস ছিল। আমি যে তোমাদেরকে আগেও বলেছি যে আমি কিছু জিনিসপত্র আমি আমার নিজের আপনজনদেরকে আমি দিয়েও দিয়েছি। তার মধ্যেও দেখো অনেক জিনিসপত্র, এর মধ্যে কিন্তু অনেক ভালো জিনিসপত্র আছে। আর আমি যখন জিনিসগুলো গুছাচ্ছিলাম তখনই তোমাদের দাদাভাই বারবার এসে আমাকে জিজ্ঞাসা করছিল, কী গো তুমি জিনিসগুলো গুছাচ্ছ, তোমার কি কষ্ট হচ্ছে না? আমি ওকে একটাই কথাই বললাম, কষ্ট আবার হবে না? এই টাকাগুলো খুব পরিশ্রমের টাকা, আর প্রতিটা জিনিসের ক্ষেত্রে আমি পরিশ্রম করি বলে হয়তো আমার কপালে আজ একই দুঃখ। তবে আমার মনে হয় আমাদের নারীদের পরিশ্রমটা করাটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। আর পরিশ্রম করলে কিন্তু সংসারের ক্ষেত্রে
অনেক 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 উন্নতি হয়। সবথেকে বড় কথা হচ্ছে নিজের শরীর ভালো থাকে। আমি প্রথম থেকে ছোটাছুটি করতে এতটাই ভালোবাসতাম ধারণার বাইরে। যখন গ্রামের বাড়িতে ছিলাম ওখানে গেলে আমার একটা আলাদা মায়া জড়িয়ে যায়। ওখান থেকে চলে এসেছে আরও একটা কারণ, পানির অসুবিধা। পানির প্রচুর পরিমাণে অসুবিধা ওখানে। যেহেতু তোমরা সকলেই জানো যে আমার পাশের যে বেটি আছে ওদের বাড়িতে আমার ইউজ করতে হয়। আমার নিজেরই খারাপ লাগে, ওনারা কখনো কোনো দিনের জন্য কোনো কিছুতে আমাকে বাধা দেয়নি, বলেও নি যে আমাদের পুকুরে সরবে না, কিন্তু তবুও যেন নিজের একদিক থেকে খারাপ লাগে। কারণ হচ্ছে এটাই যে পানিটা না বেশিরভাগ সময় লাল হয়ে গেছে, ওনারা কখনো আমাকে কিছু বলেনি, তবুও নিজের যেন একটা মানে খারাপ দিক লেগেই থাকে। তো যাই হোক, এদিকে সন্ধেবেলায় ওগুলো গুছিয়ে তো অনেক ক্লান্ত হয়ে গেছি। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম 1 প্লেট মোমো নিয়ে এসো, সিরিন আর ছোটোবাবু খাবে। তো সিরিন আর ছোটোবাবু খাবে বলে ওর পাপা কিন্তু মোমো নিয়ে এসেছে। আমি খুব একটা খেতে পছন্দ করি না, তবে একটা হয়তো জোর খেলাম। সিরিন বলছিল যে মাম্মাম সসটা না খুবই ঝাল, খেয়ে দেখো কী করছে। তো যাই হোক, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করি আমি এতগুলো ভিডিওর মধ্যে, তার আগে বলি আকাশটা কত সুন্দর লাগছে দেখো, মাশাআল্লাহ, মানে এত সুন্দর লাগছে আকাশটা ধারণার বাইরে। আর ছাদের উপরে যখন উঠেছিলাম, আমি ড্রাগন গাছটা ঠিক করার জন্যই উঠেছিলাম, যে ছাদের উপরে উঠবো, একটু ড্রাগন গাছটা ঠিক করব। যেহেতু মানে ছাদের উপরে উঠতে গেলে ড্রাগন গাছটা এত অবস্থা খারাপ, তার নিচে যে অ্যালোভেরা গাছটা বেরিয়েছে কেমন একটা লাগছে। তো আমি চাইছি যে অ্যালোভেরা গাছটা একটু আলাদা করে দিতে, শুধু ড্রাগন গাছটা থাকবে। আর ড্রাগন গাছটা না শুধু ভেঙে যাচ্ছে, যে মুন্ডুগুলো কাটার দরকার ছিল আর কি, যেগুলো সুঁচ মতন নয় চ্যাপটা মতন মানে ডাল বেরিয়েছে, সেগুলো কেটে দিচ্ছি কাঁচি দিয়ে। যেগুলো এক্সট্রা ডাল আছে সেগুলো আমি কেটে দেবো। যেগুলো আর কি শিকড় টাইপে বেরিয়েছে গাছ থেকে, সেগুলো সব কেটে দেবো। দিয়ে গাছটা যেহেতু শুয়ে পড়েছে, এটা একটু সোজা করে দাঁড় করানোর চেষ্টা করব। তোমাদের দাদাভাইকে অনেকবার বলেছিলাম যে প্লিজ তুমি আমার একটু নিচে থেকে মাটি এনে দাও। তোমাদের দাদাভাই তো ছুটিই পায় না, সেই জন্য করে তারও সময় হয় না একটু মাটি এনে দেওয়ার জন্য। তো যাই হোক, সে কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করে, আর আমিও তাকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করি। এদিকে দেখো, আমার ড্রাগন গাছটা দেখে আমার এত কষ্ট হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আমি যখন চারিদিকে সবার ভিডিও দেখছি যে এই সময় সবার ড্রাগন গাছে ড্রাগন ধরেছে, কিন্তু আমার গাছটা এত বড় হয়ে গেছে তবু ড্রাগন ধরছে না কেন। তারপরে আমার ননদ এসেছিলো আমাদের বাড়িতে এখানে। তো এসে বড় ননদ বলল যে তোমার গাছের যে শিকড়গুলো বেরিয়ে আছে ওগুলো কেটে দাও, অ্যালোভেরাগুলো সরিয়ে নাও ওখান থেকে, গাছটা ফাঁকা করো, দেখবে তোমার গাছে ফল আসবে। তো সেই ভেবে কিন্তু আমি গাছটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে ব্যস্ত হয়ে গেছি। আমি কখনো কোনো দিনের জন্য মানে স্বপ্নেও ভাবিনি যে আমাদের এই বাড়িওয়ালা এতটা ভালো হবে, এতটা পরিমাণ ভালো হবে। আমি অনেক জায়গায় ঘর ভাড়া নিয়েছিলাম, তো অনেক জায়গা চাষ করেছি, কিন্তু তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি, আমি যে আগে ঘরটা ছিলাম সে ঘরটা আমি ছেড়ে দিয়েছি অন্যরকম কারণে। আর এই বাড়িওয়ালা আমাকে সবসময় বলে গাছ লাগানোর জন্য, বলে তুমি উপরে গাছ লাগাও, মাটি নিয়ে এসো নিচে থেকে। যেহেতু আমি ভারী ভুড়ি চাগাতে পারি না, সেই জন্য করে আমি মাটি বয়ে আনতে পারি না। তোমাদের দাদাভাই বলেছে বাড়িতে যখন থাকবে তোমরা খুব তাড়াতাড়ি হয়তো আমার ছোট্ট বাগান মানে ছাদ বাগান দেখতে পাবে। যেহেতু আমাদের বাড়িওয়ালা বলে দিয়েছে যে ওনাদের ছাদের উপরে আমি দুটো গাছপালা লাগাতে পারি, অসুবিধা নেই। তো ওনাদের যেহেতু অসুবিধা নেই, আমার আবার অসুবিধাটা কোথায়? তো হয়তো হ্যাঁ একটু মানে পরিশ্রমটা একটু বেশি হয়ে যাবে, কিন্তু পরিশ্রম করলে যে কোনো জিনিসে আমার মনে হয় ভালোই হয়। তো সেই সব দিক থেকে ভেবে তোমাদের দাদাভাই কবে ছুটি নেবে সেই অপেক্ষাতে করছি। আর মাটি দিয়ে আগে না একটুখানি আর কি ভিজিয়ে নিলাম আমি, যেহেতু ভিজিয়ে নিলে মানে যদি কোনো গাছপালা তুলতে চাই সেটা তুলতে সুবিধা হবে, সেই জন্য করে। আর এইদিকে দেখো পুরো শুয়ে পড়েছে গাছটা। আমি দাঁড় করানোর এত চেষ্টা করছি তবুও ডালটা শুয়ে পড়ছে, মানে আমি চেষ্টা করছি কিন্তু তারপরেও আমি পাচ্ছি না, হাল ছেড়ে দিচ্ছি না। তো ভাবছি যে না, কটা কঞ্চি আনি, বরঞ্চ কঞ্চি এনে ভালোভাবে আর কি গুজে গাজে দেওয়ার চেষ্টা করি, যদি গাছটা থাকে তো ভালো। সিরিনকে বললাম, একটা রড ওখানে ছিল, রডটা দিই যে আমাকে, ও সিরিন দিয়ে গেল। তারপরে দেখো না আবার কত সুন্দর করে, মানে আমি ড্রাগন গাছটা এত সুন্দর করে সাজিয়েছি, তোমাদেরকে ভিডিও শেষে অবশ্যই দেখাবো। আরও খুব তাড়াতাড়ি তোমাদেরকে বলি, আমি খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু কি বলো তো, আমার দুটো বাবু অনেক অনেক অসুস্থ। ছোটো বাবুর তো প্রচুর পরিমাণে শরীর খারাপ, কী হয়েছে বা কী ব্যাপার এখন আমি তোমাদেরকে বলতে পারবো না। সিরিনকে মিশন থেকে নিয়ে চলে এসেছি রবিবার দিনকে, একটু ওরা দুজনে সুস্থ হোক, তারপরে আমি তোমাদেরকে বলবো যে কি হয়েছিল বা কী ব্যাপার। এখন আল্লাহর কাছে তোমরা দোয়া করো যাতে আমার দুটো বাচ্চা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যেহেতু আমি মা, আর সব থেকে বড়ো কথা আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি জানি না এটা কার সঙ্গে মিল খায় কি না,
তবে আমার সঙ্গে প্রচুর পরিমাণে মিল খায়। আমার বাবুদের যখন কোনো অসুখ হয়, মানে ওদের যখন শরীর খারাপ হয়, আমি দিনরাত কোনো দিনের জন্য ঘুমাতে পারি না, আমার ঘুম হয় না, ওরাও ঘুমাতে দেয় না। আর সবথেকে বড় কথা, ওদেরকে আমি নিজেও এখনও অসুস্থ। তোমাদের দাদা ভাইয়ের হঠাৎ করে কালকের সারাদিন এত জ্বর, এত মাথা ব্যথা, এত শরীর খারাপ ছিল, তাকে সুস্থ করা, তারপর দুটো বাবুর দিকে খেয়াল রাখা আমার পক্ষে খুবই অসম্ভব হয়ে গিয়েছিল। কিন্তু নর্মালি ভেবে নিয়েছি যে না, অসম্ভব বলে কিছু নয়, নিজে যদি শক্ত থাকে তো সবই শক্ত থাকবে। সেই জন্য নিজের কষ্টটা কিন্তু আমি চাপা দিয়ে আজকে আমার ফ্যামিলি, বাচ্চা, স্বামী, এদের জন্য আমি পরিশ্রম করতে ব্যস্ত হয়ে গেছি। তো দেখো আমার ড্রাগন গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এক্সট্রা যে ডালগুলো ছিল সেগুলো কেটে দিয়েছি। আর এইদিকে দেখো এই যে কেটে দিচ্ছি এখনও পর্যন্ত, মানে এক্সট্রা যে ডালগুলো হয়েছে ড্রাগন গাছে, আর দড়ি দিয়ে ভালোভাবে সুন্দরভাবে বেঁধে নিচ্ছি যাতে অসুবিধা না হয়। আজকে ছাদের উপরে উঠেছিলাম, দেখলাম কিছু নতুন নতুন ডালপালা বেরিয়েছে যেগুলো আমার কেটে দিতে হবে পরবর্তী সময়। আর এদিকে দেখো ড্রাগন গাছটা সুন্দরভাবে ভালোভাবে বেঁধে নিলাম। এদিকে অ্যালোভেরা গাছটা, ড্রাগন গাছটা দেখাতে দেখাতে আজকে ভিডিওটা শেষ করব। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কিছু ভুল বলে থাকি, সকলে প্লিজ ক্ষমা চোখে দেখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। খুদা হাফিজ।